একটি দল বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারের ভাষায় কথা বলছে। অভিযোগ তারেক রহমানের পরিবারতন্ত্র থেকে বের করা হবে রাজনীতিকে, বললেন জামায়াতের আমির। নির্বাচন এলেই ভোট টানতে ধর্মীয় বক্তব্য ও পোশাকি পরিবর্তনকে পুঁজি করেন অনেক প্রার্থী। প্রশ্নবিদ্ধ নির্বাচনী ব্যবস্থাকে দায়ী করছেন বিশ্লেষকরা। আগামী সপ্তাহে বাংলাদেশের উপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আবারও আশ্বাসের বৃত্তে বন্দী তিস্তা মহাপরিকল্পনা। অপেক্ষা গড়ালো নির্বাচিত সরকারের সিদ্ধান্ত পর্যন্ত। নিজস্ব অর্থায়নে কাজ শুরুর দাবি। আব্রাহাম লিঙ্কনের পর ইরানের দিকে যাচ্ছে আরেকটি নৌবহর। মার্কিন হুমকি মধ্যপ্রাচ্য উত্তেজনা তৈরি করছে সৌদি যুবরাজকে মাসুদ পেজেশকিয়ান। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। বিএনপির বিরুদ্ধে একটি দল পলাতক স্বৈরাচারের মতো ভাষা ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, গত 16 বছর ভোটের অধিকার থাকলে জনগণের অধিকার লুণ্ঠিত হতো না। বিএনপি চেয়ারম্যান প্রশ্ন রাখেন, বিগত বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে সে সময় জামায়াতের 2 মন্ত্রী পদত্যাগ করলেন না কেন? ময়মনসিংহের পর গাজীপুর ও রাজধানীর উত্তরে জনসভায় বক্তব্য রাখেন বিএনপি প্রধান। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে এই জনসমুদ্র বিএনপির নির্বাচনী সমাবেশ ঘিরে। মঙ্গলবারের সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দীর্ঘ 22 বছর পর নেতার আগমন ঘিরে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুরুতেই 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ময়মনসিংহ মহানগর সহ জেলাগুলোর 24 প্রার্থীকে সমাবেশে পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট চান ধানের শীষের পক্ষে। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তরুণ ও নারী কর্মীদের কর্মসংস্থান, বিদেশে জনশক্তি রপ্তানি, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই কৃষক যদি ভালো থাকে, কৃষি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। সেজন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। তারেক রহমান তার বক্তব্যে বলেন, কিছু রাজনৈতিক দল আছে যারা নির্বাচনী জনসভায় এসে অন্য দলের সমালোচনা করেন। বলেন, বিএনপির বিরুদ্ধে একটি রাজনৈতিক দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়নশিপ। বিএনপি চেয়ারম্যান প্রশ্ন করেন, বিগত বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে সে সময় জামায়াতের 2 মন্ত্রী পদত্যাগ করলেন না কেন? আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? ময়মনসিংহের পর মঙ্গলবার রাতে গাজীপুরে নির্বাচনী সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ক্ষমতা এলে গাজীপুরে যানজট নিরসনে জয়দেবপুর রেল ক্রসিংয়ের উপর ওভারপাস ও বিআরটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এদেরকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে এই যে খাল খননের কথা বললাম, এদেরকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে যে ফ্লাইওভারের কথা বললাম, এদেরকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে শ্রমিকদের আবাসনের কথা বললাম, এই সবগুলো কাজ, এই যে নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা, কৃষক, এই সবগুলো কাজ করা যাবে এই ধানের শীষ যাদের হাতে তুলে দিয়েছে এদেরকে জয়যুক্ত করলে পরে। গাজীপুরের পর রাত 1টায় রাজধানীর উত্তরায় নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান অভিযোগ করে বলেন, জনগণের অধিকার কেড়ে নিতে একটি পক্ষ এখনো ষড়যন্ত্র করছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে বাংলাদেশ নিরাপদ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান।
মঙ্গলবার খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটে নির্বাচনী জনসভায় দলের আমির বলেন, ক্ষমতায় গেলে সরকারি অর্থায়নে যুব সমাজকে প্রশিক্ষিত করা হবে। দলটির নারীদের হেনস্থার অভিযোগ এনে বিএনপির সমালোচনা করেন তিনি। এছাড়া রাজনীতিকে পরিবারতন্ত্র থেকে বের করে আনার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। সানি মৃধার প্রতিবেদন। বাগেরহাটের খানজাহান আলী মাজার মাঠে জামায়াত আমিরের বিরামহীন নির্বাচনী প্রচারণার ৬ষ্ঠ দিনের শেষ জনসভা। সমাবেশস্থলে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান পৌঁছানোর আগে মাঠ ছাড়িয়ে সড়ক থেকে শুরু করে আশপাশের এলাকায় জড়ো হন দলটির কর্মী, সমর্থক, অনুরাগীরা। ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উঠলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় আগত সমর্থকদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, মুক্তিযুদ্ধ ও ধর্মের নামে জাতিকে বিভক্ত করতে চায় কেউ কেউ। কিছু লোক জাতিকে বিভক্ত করেছে, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, অমুক ধর্ম, ধর্মে ধর্মে ক্লেশ, চেতনার ক্লেশ, এইগুলা লাগাই রেখেছে। আমরা এই সবগুলার কবর রচনা করে একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। বাগেরহাটের আগে খুলনায় 11 দলীয় নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির। সেখানে তিনি জনগণের সম্পদ লুটকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। বলেন, ক্ষমতা গেলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে। তোমরা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছো, তোমাদেরকে মোবারকবাদ। কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না। আমরা তোমাদের প্রত্যেকটি যোদ্ধার হাতকে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই। এদিন ক্লান্তহীন নির্বাচনী সমাবেশের শুরুটা হয় যশোর থেকে, যেখানে তিনি সবাইকে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। প্রতিশ্রুতি দেন যশোরকে সিটি কর্পোরেশনে উন্নতি করার। এই পাল্লার মাপে ইনশাআল্লাহ আমরা কোনো কম বেশ করব না। যার যেখানে যেটা পাওনা তাদের হাতে আমরা সেটা তুলে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব। যশোরের জনসভায় দাড়িপাল্লার জন্য ভোট চেয়ে জামায়াত আমির যখন সাতক্ষীরায় আসেন, তখন সময় ঠিক 12টা। তাকে বরণ করে নিতে তপ্ত রোদের মধ্যেও সাতক্ষীরা সদর স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় সকাল থেকে। লম্বা সময় অপেক্ষায় থাকা এই সমর্থকদের নিরাশ করেননি ডাক্তার শফিকুর রহমানও। তার জোট ক্ষমতায় গেলে সাতক্ষীরা উন্নয়নে কি করা হবে তুলে ধরেন তার রূপরেখা। আরো জোরে সাতক্ষীরার এই জনসভা মাঠ ছাড়িয়ে বিভিন্ন ভবনেও জড়ো হন 11 দলীয় সমর্থকরা। ক্ষমতায় গেলে যুব সমাজকে প্রশিক্ষিত করা ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। একদিকে কেউ কেউ মেয়েদের হাতে ফ্যামিলি কার্ড দিবেন, আরেক দিকে আমার মায়ের গায়ে হাত দিবেন। এ কেমন ফ্যামিলি কার্ড? আপনি যদি সত্যি মাকে সম্মান করেন তাহলে সর্বত্র সম্মান দেখাতে হবে। এরই মধ্য দিয়ে শেষ হলো জামায়াত আমিরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা। সানি মৃধা, এখন বাগেরহাট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই ভোটের প্রচারণা বাড়ছে উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরে। যে অঞ্চলে নদী ভাঙন, শিক্ষা, বেকারত্ব সহ নানা ধরনের সমস্যার সমাধান চান ভোটাররা। যদিও উন্নয়নকে গুরুত্ব দিয়ে নানা প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারদের কাছে টানতে চেষ্টা করছেন প্রার্থীরা। এ বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, জানাবেন কি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা আর ভোটাররা কি ভাবছেন? লক্ষ্মীপুর জেলায় আসলে 4টি নির্বাচনী আসন রয়েছে। এই 4টি নির্বাচনী আসনে এবছর প্রতিদ্বন্দ্বিতা করছেন 29 জন প্রার্থী। তাদেরকে আসলে প্রায় 16,37,000 ভোটার রয়েছেন, যারা এবার তাদের ভোটের মাধ্যমে এই এলাকায় কে হচ্ছে জনপ্রতিনিধি সেটি নির্বাচন করবেন। তো এই লক্ষ্মীপুর জেলাতে আসলে নানাবিধ একদিকে যেমন সমস্যা রয়েছে, তেমনি অনেক অপার সম্ভাবনা রয়েছে। কৃষি বেষ্টিত এই অঞ্চলে আসলে নদীর চারপাশে মেঘনা নদী থাকে, আসলে নদী ভাঙন এই এলাকার তীব্র সমস্যা এবং এই নদী ভাঙন রোধে বিভিন্ন সময় বিভিন্ন অস্থায়ী প্রকল্প নেওয়া হলেও এই জেলাবাসী বলছেন আসলে স্থায়ী কোনো প্রকল্প নেওয়া হয় না, যার কারণে লক্ষ্মীপুরের 2টি উপজেলা, বিশেষ করে কমলনগর এবং
রামগতি, এই দুটি উপজেলায় প্রতিনিয়ত নদী ভাঙনে গৃহহীন হয়ে পড়ছেন অনেক পরিবার। তো এলাকার মানুষ যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন, তারা বলছেন নদী ভাঙন রোধে যারা আসলে স্থায়ী সমাধান করতে পারবে, টেকসই ব্লক বাঁধ নির্মাণ করতে পারবে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। পাশাপাশি এই অঞ্চলে কৃষিবেষ্টিত অঞ্চল হলেও এখানে কৃষি নির্ভর অর্থনীতির জন্য কিন্তু তেমন কোনো কৃষি কেন্দ্রিক কোনো হিমাগার কিংবা কৃষি পণ্য সংরক্ষণাগার এগুলো গড়ে ওঠেনি, যার কারণে এই অঞ্চলে আসলে কৃষিজ যে সকল উৎপাদিত পণ্য সেগুলো জেলার দেশের অন্যত্র পাঠাতে হচ্ছে। পাশাপাশি এই অঞ্চলের সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় কৃষকরা তাদের ন্যায্য দাম পাচ্ছেন না। তো এই অঞ্চলের কৃষকদের আসলে দাবি হচ্ছে এই অঞ্চলে যাতে একটি কৃষি হিমাগার করা হয়। পাশাপাশি এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নিয়েও এখানে স্থানীয়দের অনেক দাবি রয়েছে। এখানে কোনো রেল যোগাযোগ নেই, সড়ক যোগাযোগ থাকলেও সেটির সড়কটি প্রধান যে সড়ক সেটি অনেকটা ব্যবহারের অনুপযোগী। পাশাপাশি এই জেলায় কিন্তু কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নেই। এই অঞ্চলে যারা রয়েছেন ভোটাররা তারা মনে করছেন এই অঞ্চলে যারা আসলে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবে, বিশেষ করে কোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ কিংবা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, তাদেরকেই কিন্তু তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। পাশাপাশি এখানে যেই স্বাস্থ্যসেবার কথা বলতে গেলে এখানে যেই হসপিটালটি রয়েছে সেটি 50 শয্যার হসপিটাল। এই 50 শয্যার হসপিটালে আসলে 50 শয্যার হসপিটালের পাশে একটি নতুন ভবন হলেও সেটি বিগত 3 বছরও চালু হয়নি, যার কারণে কিন্তু এখানের মানুষের স্বাস্থ্যসেবা পেতেও চরম বেগ পেতে হচ্ছে। তো স্থানীয়রা মনে করছেন এই সকল সমস্যাগুলো আসলে যারা সমাধান করতে পারবেন তাদেরকে কিন্তু এরা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আর যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু তাদের ইশতেহারে নতুন নতুন এই ধরনের বৈচিত্র্য রাখছেন, তারাও ভোটারদেরকে কাছে টানার জন্য প্রতিশ্রুতির ফুল জুড়ি দিচ্ছেন। তবে ভোটাররা মনে করছেন অতীতেও স্বাধীনতার এত বছর পার হলেও লক্ষ্মীপুরের যেই অনুন্নত চিকিৎসা, শিক্ষা, নৌ যোগাযোগ, সড়ক যোগাযোগ এবং অন্যান্য ব্যবস্থা, সেই সকল ব্যবস্থা থেকে যারা সমাধান করতে পারবেন তাদেরকেই ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে সবশেষ। নির্বাচন এলে এই ভোট টানতে ধর্মীয় বক্তব্য ও পোশাকে পরিবর্তনকে পুঁজি করেন অনেক প্রার্থী। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য কিংবা অর্থনীতি নিয়ে নানামুখী প্রতিশ্রুতি থাকলেও আলোচনার কেন্দ্রে থাকে ধর্মের আবহ। তখন ধর্মই যেন হয়ে ওঠে ভোটের হিসাব মেলানোর সবচেয়ে সহজ আশ্রয়। শুধু ভোটের স্বার্থে ধর্মের ব্যবহার মানুষের সঙ্গে প্রতারণার শামিল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। এদের এইসব শেরিকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে। তাহলে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না কয়েকবার। প্রতিপক্ষকে ঘায়েল করতেও ধর্মীয় শব্দের ব্যবহার, কখনো মুনাফিকি, কখনো শিরকি, কখনো বা মুফতি বলে চলে রাজনৈতিক আক্রমণ। বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কিডা মুশরিক আর কিডা কাফের। শুধু তাই নয়, নির্বাচন এলেই রাজনীতির অঙ্গনে শুরু হয় ধার্মিকতা প্রদর্শনের হুড়োহুড়ি। সারা বছর মাথায় টুপি উঠুক বা না উঠুক, ভোটের মাঠে নামতেই তাদের মাথায় টুপি স্থায়ী হয়। পোশাক বদলায়, বক্তব্যে ঢুকে পড়ে ধর্মীয় উক্তি। ধর্মীয় বিশ্বাস থাকুক বা না থাকুক, ভোটের মাঠে প্রার্থীরা যেন হয়ে ওঠেন সাচ্চা ধার্মিক। যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো। জান্নাতের মালিক আল্লাহ, অবশ্যই মহান সৃষ্টিকর্তা, আর ভোটের মালিক জনগণ। দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি। কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। রাজনীতির এই সংস্কৃতি দেশে নতুন নয়, বেশ পুরনো। ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ানো আওয়ামী লীগ 1996 থেকেই নির্বাচনী পোস্টারের উপরে আল্লাহু আকবার বা আল্লাহ সর্বশক্তিমান শব্দের ব্যবহার করে। দলীয় প্রধানের মাথায় ওঠে পট্টি, হাতে তসবিহ। মদিনা সনদ এবং বিজয় হজে বলে গেছেন, ঠিক সেইভাবে এই দেশ চলবে। বিশ্ব যখন তথ্য প্রযুক্তি আর উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের ভোটের মাঠে ধর্মই যেন হয়ে উঠেছে মুখ্য ইস্যু। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য কিংবা অর্থনীতির প্রতিশ্রুতি থাকলেও আলোচনার কেন্দ্রে ঘুরে ফিরে আসে ধর্ম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুধুমাত্র ভোটের স্বার্থে ধর্মের ব্যবহার মানুষের সঙ্গে প্রতারণার শামিল। যারা লিবারাল ডেমোক্রেসি প্র্যাকটিস করে তারাও বলে যে আমরা শারিয়া আইন লাগবো, কারণ এবং তারাও টুপি পরে, তারাও তসবিহ হাতে নেয়, তারা তখন ধর্মটাকে ব্যবহার করে। তারা ওই সময় লেবাস পরে, হিজাব পরে, হাতে তসবিহ নেয়। এখন টুপির বাজার নাকি এখন রমরমা। তবে ধর্মের এই ব্যবহারকে পুরোপুরি অস্বাভাবিক মনে করেন না রাষ্ট্রচিন্তক কবি ফরহাদ মোছার। তার মতে দেশের নির্বাচনী ব্যবস্থায় যখন প্রশ্নবিদ্ধ, তখন প্রার্থীরা ভোট আদায়ে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ পান। যে কোনো রাষ্ট্র গঠনে
যে কোনো জীবনের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ধর্ম তো থাকবে। যারা করছে আমি যে তাদেরকে দোষারোপ কেন করবো? ও তো আপনি যে নিয়ম তৈরি করেছে সে নিয়মের মধ্যে সে খেলছে, আপনি নিয়মটা বদলান না। বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতি দমন, নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং প্রযুক্তিতে অগ্রগতির বিষয়গুলোই ভোটের মাঠে প্রধান আলোচ্য হওয়া উচিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দুর্নীতি প্রথম হওয়া উচিত, আর দ্বিতীয় হওয়া উচিত নিরাপত্তা। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশ্লেষকদের মতে উন্নয়ন আর সুশাসনের প্রশ্নের বদলে ভোটের স্বার্থে ধর্মের ব্যবহারই রাজনীতির সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। চট্টগ্রামের খুলশী থানাধীন আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 3 জন। মঙ্গলবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় একটি বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায় জামায়াত কর্মীরা। পুলিশ জানায়, নির্বাচনী প্রচারণার সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে উভয় পক্ষ। এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনা তদন্ত করছে পুলিশ। নির্বাচনী প্রচারণার 7ম দিন আজ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। ঢাকা 6 আসনের গভীরবাগ এলাকার প্রচারণার খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম। ধানমন্ডিতে রয়েছেন শাহরিয়ার জামান পুলক। শুরুতেই যাচ্ছি গোপীবাগে মিমের কাছে। মিম, জানাবেন এই সকালে কোন কোন প্রার্থীরা প্রচারণায় নেমেছেন? ঢাকা 6 আসনে রয়েছে। এখানে সকাল 10টা নাগাদ বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন তার আসার কথা রয়েছে, তবে তিনি এখনো পর্যন্ত এসে পৌঁছননি, আর হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। এবং তার যে আজ দিনভর কর্মসূচিটি আমরা পেয়েছি, সেখানে আমরা দেখেছি আজ দিনভর এই গোপীবাগ এবং আশেপাশের এলাকায় নির্বাচনী প্রচারণা চালাবে। ইতোমধ্যেই কিন্তু তার ভক্ত সমর্থক যারা রয়েছে তারা তার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছেন। তাছাড়াও কিন্তু আসলে এই ঢাকা 6 আসন থেকে 2 জন যদি বলি প্রধান প্রার্থী, একজনের কথা তো বলছিলাম বিএনপির মনোনীত প্রার্থী এবং অন্যজন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মান্নান। তো 2 জনেই কিন্তু আসলে যে যার মতো করে পুরো এলাকা জুড়ে দিনভর নানা কর্মসূচি সাজিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের কাছে কাছে পৌঁছচ্ছেন এবং ভোটারদের অসুবিধার সমস্যা কি তারা সেগুলো জানার চেষ্টা করছেন এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে তারা প্রস্তাব দিচ্ছেন, তারা পরিকল্পনা সাজাচ্ছেন। যদি তারা সংসদে যেতে পারেন আসলে জনতার ভোটে বিজয়ী হয়ে, তখন আসলে সেই এলাকাগুলোর সমস্যা নিরসন করার সর্বোচ্চ চেষ্টা তারা করবেন বলে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সঙ্গে যারা রয়েছেন, বিশেষ করে যদি আমি যেহেতু ইশরাক হোসেন এই নির্বাচনী প্রচারণায় রয়েছে, তার যে ভাষ্য যেটি শুনেছি যে তিনি যেমন ভোটারদের কাছে বলছিলেন যে তিনি যেহেতু একজন তরুণ রাজনীতিবিদ এবং তিনি কখনো আসলে দায়িত্বরত ভাবে এত বড় গুরুত্বপূর্ণ পদে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পায়নি, তাই তার উপর বা তার প্রতি একটি ভরসা রাখার জন্য কিন্তু তিনি এই এলাকার ভোটারদের কাছে বারবার আবেদন করছিলেন এবং তাদের কাছে যখন তিনি যাচ্ছিলেন তখন তিনি সেই আর্জিগুলো জানাচ্ছিলেন। পাশাপাশি জামায়াত ইসলামের যে প্রার্থী মনোনীত প্রার্থী আব্দুল মান্নান, তিনিও কিন্তু একই রকম ভাবে তার যে অভিজ্ঞতা এবং এই যে এলাকার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো যেন নিরসন হয় তার জন্য তাকে সুযোগ দেন এবং তার উপরও ভরসা করার জন্য কিন্তু তিনি ভোটারদের কাছে কাছে যাচ্ছিলেন। উজ্জ্বল, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই গোপীবাগ এলাকার ঢাকা 6 আসনের সবশেষ খবর। এবারে যাব ধানমন্ডিতে পুলকের কাছে। পুলক, জানাবেন ধানমন্ডিতে কেমন চলছে নির্বাচনী প্রচারের উত্তাপ, আর আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ রয়েছে কিনা? ধন্যবাদ উজ্জ্বল। 7ম দিনে নির্বাচনী প্রচারণায় আমি এখন যুক্ত আছি ধানমন্ডি রবীন্দ্র সরোবর এলাকা থেকে। এখানে জামাত মনোনীত প্রার্থী এখানে নির্বাচন প্রচারণা চালাচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই, আমার পিছনে কিন্তু ভোটারদের দ্বারের কাছে যে তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে মূলত ঢাকা 10 আসনে দাঁড়িপাল্লা মার্কে লড়ছেন জামাতে ইসলামের জসিমউদ্দিন সরকার। তিনি সকাল থেকে ধানমন্ডির যে কলাবাগান তারপর হাজারবাগ এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে প্রচারণা চালাচ্ছেন এবং তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ডে যেটি রয়েছে নির্বাচন প্রচারণায়, সেটি কিন্তু তিনি দেখছেন যে অনেক প্রার্থী মানছেন না এবং দেখা যাচ্ছে যে অনেক
প্রার্থী ব্যানার ফেস্টুন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটু বড় আকারে করছে, অথবা কোনো কেউ রঙিন ব্যানার ফেস্টুন লাগাচ্ছে, সেটির ভিতরে কিন্তু তিনি অভিযোগ করছেন। এছাড়া এর পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যে এই এলাকায় কিন্তু প্রথম থেকে জলাবদ্ধতার একটি সমস্যা রয়েছে, হাজারীবাগ, কলাবাগান, এরপর ধানমন্ডি এলাকাতে এই বিষয়ে তিনি কাজ করতে চান। এর পাশাপাশি এই যে রবীন্দ্র সরোবর এবং ধানমন্ডি লেক এরিয়াটি রয়েছে, এখানে কিন্তু প্রায় সকালবেলা থেকে শুরু করে বিকেল পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের মানুষরা এখানে আসেন, এখানে এসে এখানে হাঁটাচলা করেন এবং একটি সুন্দর পরিবেশে থাকার চেষ্টা করেন। কিন্তু এই এলাকায় কিন্তু নিরাপত্তার ব্যবস্থা তেমন উন্নতি হয়নি প্রথম থেকে, এর জন্য তিনি এই বিষয় নিয়েও কাজ করতে চান বলে প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণের কাছে, ভোটারদের কাছে। এছাড়াও আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, এই আসন থেকে বিএনপির হয়ে মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল ইসলাম, তিনি ধানের শীষ মার্কায় লড়াই করছেন, তিনিও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। এছাড়া তাদের প্রতিদ্বন্দ্বী রয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির নাসরিন সুলতানা, যিনি ঈগল মার্কায় এখান থেকে লড়ছেন। এছাড়া তিনি জানাচ্ছেন জামাত মনোনীত প্রার্থী জসিমউদ্দিন সরকার জানাচ্ছেন যে তিনি ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন এবং তিনি বলতে চাচ্ছেন যে মানুষ পরিবর্তন চাইছে, এর জন্যই তিনি তার কাছে তার যে প্রচারণা তিনি চালাচ্ছেন সেটির কাছ থেকে তিনি আশাবাদী যে মানুষ তাকে ভোট দিয়ে তাকে এই নির্বাচনে জয়যুক্ত করবেন। এছাড়া তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি যখন ভোটে জয়যুক্ত হবেন সেগুলো কিন্তু তিনি পালন করার আশ্বাস দিয়েছেন। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে ধানমন্ডি এলাকা থেকে ঢাকা 10 আসনের সর্বশেষ। রাজধানী থেকে নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আবারও আশ্বাসের বৃত্তে বন্দী তিস্তা মহাপরিকল্পনা। চলতি জানুয়ারিতে এই কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েও কথা রাখতে পারল না অন্তর্বর্তী সরকার। দফায় দফায় গণশুনানি, সমীক্ষা সত্ত্বেও ভূ রাজনীতির দোহাই দিয়ে ঝুলে থাকা এই স্বপ্নের অপেক্ষা গড়ালো নতুন সরকারের সিদ্ধান্তের উপর। আশিকুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন মোকাররম হোসাইন। তিস্তার দুঃখ ঘুচল না এবারও, মরা নদীতে হলো না পানির সঞ্চার। বসতভিটা হারানো কিংবা ঘর ভাঙা মানুষের হারানো সম্পদ পুনরুদ্ধারের আশা আবারও রূপ নিল অপেক্ষায়। কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। 2025-এর জুলাই এক প্রকার ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দেওয়া হয়েছিল 2026 সালের জানুয়ারিতেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ, যেখানে বাংলাদেশ ও চীন সরকার যৌথভাবে বিনিয়োগ করার কথা ছিল। বলা হয়েছিল 10 বছর মেয়াদে প্রকল্পের ব্যয় হবে 12,000 কোটি টাকা। প্রথমে 5 বছরের সেচ, ভাঙনরোধ, স্থায়ী বাঁধ নির্মাণকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হবে তিস্তা ঘিরে মহাপরিকল্পনার কাজ। এই তিস্তা মহাপরিকল্পনার তবে চীনা রাষ্ট্রদূত সহ পানি সম্পদ উপদেষ্টার সবশেষ রংপুর সফরে স্পষ্ট হলো সহসায় শুরু হচ্ছে না 1.5 দশক ধরে ঝুলে থাকা এই মহাপরিকল্পনার কোনো কাজ। যেটা গত 1 জানুয়ারি উদ্বোধন করার কথা তারা বলেছিল সেটি কিন্তু হয়নি। কিন্তু আমরা জানি যে অতীতে রাজনৈতিক সরকার এই কাজটি এইভাবে ঝুলে রেখে করতে পারে নাই। আগামীতে যে রাজনৈতিক সরকার আসবে তারাও কথা দিয়ে কথা রাখবে কিনা জানি না। সুতরাং এই আন্দোলন করে কিভাবে আদায় করতে হয় সে কাজটিও আমরা করব, সে প্রস্তুতি আমাদের আছে। এদিকে বিনিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় নিজস্ব বরাদ্দের অর্থে অন্তত কাজ শুরুর দাবিও জোরালো হচ্ছে তিস্তা পাড়ের মানুষের। এতে অন্তর্বর্তী সরকারের স্বল্প মেয়াদে কাজের দৃশ্যমান অগ্রগতি না হলেও পরবর্তী সরকারের জন্য প্রকল্প এগিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করছেন নদী ঘিরে আন্দোলনের নেতারা। তিস্তা আন্দোলন এখন এই অঞ্চলের 2 কোটি মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। নদীর জন্য এত বড় আন্দোলন পৃথিবীর অন্য কোনো দেশে হয়েছে বলে আমাদের জানা নেই। এই অঞ্চলের মানুষ আন্দোলন করে হতাশাগ্রস্ত হয়, এখন বলতেছে এইটা আর জীবনে হবে না ভাই। জন্য মানুষের আলোর প্রদীপটা জ্বালিয়ে রাখার জন্য এই সরকারকে দ্রুত একটা বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করা। আমরা মনে করি ভারত এবং চীনের মধ্যে যে মধ্যকার সম্পর্ক আগে এক সময় বৈরী ছিল, কিন্তু এখন কিন্তু সেই সম্পর্ক নাই। এখন তাদের সম্পর্ক বন্ধুত্বের দিকে গেছে। সুতরাং আমরা মনে করি ইন্ডিয়া এটাতে কোনো বাধা দেবে না, এটি কাজ শুরু করবে বলে আমরা বিশ্বাস করি। অভিন্ন নদী হওয়া সত্ত্বেও ভারতের একতরফা পানি প্রত্যাহারে রংপুর বিভাগের 5 জেলা ছুঁয়ে প্রবাহিত তিস্তা নদী ভুগছে পানি শূন্যতায়। আর স্বল্প বৃষ্টিতেই উজানের ঢলে সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতি। এমন পরিস্থিতিতে নদী ঘিরে নানা উন্নয়নের আশ্বাস ঝুলে আছে 1 যুগ ধরে। প্রকল্প বাস্তবায়নে 12,000 কোটি টাকায় ব্যয় অনুমান করে সমীক্ষা শেষ করেছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম পর্যায়ে চীন থেকে 6,700 কোটি টাকার ঋণ চেয়েছে বাংলাদেশ সরকার। সরকার আসে, সরকার যায়, লম্বা হয়
তিস্তা ঘিরে প্রতিশ্রুতির বহর। অন্তর্বর্তীকালীন সরকারের কোর্টে যখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বল, তখনও এই সরকার গোল দিতে ব্যর্থ। আবারও বল ঠেলে দেওয়া হলো নির্বাচিত সরকারের হাতে। তবে এই পরিকল্পনা কিভাবে, কখন এবং কোন উপায়ে বাস্তবায়ন হবে সেটির স্পষ্ট কোনো ব্যাখ্যা মিলল না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সবশেষ সফরে। তাই আবারও অপেক্ষা, আবারও দিন গণনা তিস্তা বিদগ্ধ 5 জেলার 2 কোটি মানুষের। রংপুরের কাউনিয়া থেকে মোকাররম হোসাইন, এখন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকে বাংলাদেশের উপর আরোপিত পাল্টা শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফা সিদ্দিকী। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাটেনশনটা লাগবে, বিকজ আলটিমেটলি দ্য ডিসিশন ইজ বাই হিম। এখন এই মিটিং এর পর আজকে ওনার ডেপুটি, তারপর আমাদের চিফ নেগোসিয়েটর, ওনাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে ইমেলে এক্সচেঞ্জ হওয়ার পর একটু আমাদেরকে আশ্বাস দিল যে আমাদের যেটা এখন আছে 20% রেসিপ্রোকাল ট্যারিফ, এটা আমরা কিছু ইমপ্রুভমেন্ট পেতে পারি। প্রাকৃতিক সৌন্দর্য আর গ্যাস বিদ্যুতের সমৃদ্ধশালী জেলা হয়েও বারবার ক্ষমতার পালা বদলেও ভাগ্য বদলায়নি ভোলার নারী ভোটারদের। নির্বাচন ঘিরে এবার বদলের প্রত্যাশায় জেলার নারীরা। নিরাপদ জীবন, সহিংসতা মুক্ত পরিবেশ আর কর্মসংস্থান নিশ্চিত করতে উন্নয়নমুখী নেতৃত্ব চান তারা। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন অঙ্কুর রায়। দ্বীপ জেলা ভোলায় ভোটের মাঠে এখন বড় শক্তি নারী ভোটাররা। জেলার 4টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 16,92,688 জন, যার মধ্যে নারী ভোটার 8,12,775 জন। জেলায় গড়ে উঠেছে নারী উদ্যোক্তাদের নতুন প্রজন্ম। সহজ শর্তের ঋণ ও প্রশিক্ষণের অভাবে অনেক উদ্যোগ থেমে যাচ্ছে। আর নারী শিক্ষার্থীরা বলছেন নিরাপদ শিক্ষা পরিবেশ ও ভোলাতেই কর্মসংস্থানের সুযোগ। এছাড়াও চাকরিজীবী নারীদের দাবি সমান সুযোগ, নিরাপদ কর্মক্ষেত্রের নিশ্চয়তা। বিনা সুদের ঋণটা পাই, যাতে আমরা ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছি বা নতুন যারা শুরু করেছি তাদের কার্যক্রম যেন সহজতর হয়। নারীর শিক্ষায় বিভিন্ন সুযোগ সুবিধা দিবে, যাতে বাল্যবিবাহটা বিশেষ করে বন্ধ করবে। নারীদের সেফটি জিনিসটা একটু ভালোভাবে এটা নজর দেওয়া হোক। ভোলায় পারিবারিক ও সামাজিক সহিংসতার শিকার নারীর সংখ্যাও উদ্বেগজনক। অনেক নারী আইনের আশ্রয় নিলেও বিচার পেতে দেরি হয়। কেউ কেউ পান না কাঙ্ক্ষিত ন্যায় বিচার। তাদের প্রত্যাশা নতুন সরকার যেন বিচার ব্যবস্থাকে কার্যকরের পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করে। কর্মক্ষেত্রে যাতে তারা সুযোগ সুবিধা পায় এবং সর্বোপরি তাদের নিরাপত্তা যাতে সবসময় নিশ্চিত করা হয়। নির্যাতনের শিকার যে নারী যারা আসেন তাদেরকে তারা এমনভাবে আনে যে তারা অফিস পর্যন্ত আনার যে ব্যয়টা তারাও যদি সেখানে সহযোগিতাটা করে, আর আইনের যে লিগ্যাল এডের আইনজীবী যারা রাখে তারাও যেন তাদেরকে সঠিক সময়টা দেয়। বিচ্ছিন্ন দ্বীপ জেলা হলেও ভোটের সিদ্ধান্তে পিছিয়ে নেই ভোলার নারীরা। নিরাপদ জীবন আর সম্মানের রাজনীতি, এই প্রত্যাশা নিয়েই তারা তাকিয়ে আছে নতুন সরকারের দিকে। ইমতিয়াজুর রহমান, এখন, ভোলা। বায়ু দূষণ আর কোনো সতর্কবার্তা নয়, এটা বর্তমানে চলমান জনস্বাস্থ্য বিপর্যয়। যেখানে সাধারণত 100 থেকে 200 এর মধ্যে AQI মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়, সেখানে রাজধানী ঢাকায় নিয়মিত AQI 230 থেকে 245-এর মতো বিপজ্জনক মাত্রায় অবস্থান করছে। আজও ঢাকার বায়ুমান খুবই অস্বাস্থ্যকর। এই ভয়াবহ দূষণের অন্যতম কারণ ইটভাটা আর যানবাহনের কালো ধোঁয়া। শারমিন পুতুলের প্রতিবেদনে বিস্তারিত। শ্বাস নিলেই বিষ। দেশের বাতাস এখন জনস্বাস্থ্যের জন্য নীরব ঘাতক। প্রতিদিনই বাড়ছে বায়ু দূষণের মাত্রা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir এর সাম্প্রতিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী বায়ু দূষণ বাংলাদেশে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। যেখানে 100 থেকে 200-র মধ্যে AQI সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়, সেখানে মঙ্গলবার দুপুর 12টার দিকে দেখা যায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রয়েছে 245 স্কোর। তেজগাঁও BRTC প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিবহন গাড়ি চালক শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, 13% বায়ু দূষণের 6%ই আসে গাড়ির কালো ধোঁয়া থেকে। BRTCর যত বাস আছে সব কটা বাস থেকে কালো ধোঁয়া বের হয়, সব কটা বাস। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, প্রতিটা বাস থেকে কালো ধোঁয়া বের হয়।
এইগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না? বায়ু দূষণ করে না এমন পুরনো গাড়ি রাস্তায় চালান, কোনো বাধা নাই। পুরনো গাড়িও কিন্তু যদি আপনি ঠিক মতন মেনটেন করেন তাহলে আপনি বায়ু দূষণ না করেই চালাতে পারবেন। সাভারে অবৈধ ইটভাটাগুলো আমরা ভাঙতে পারছিলাম, এখন আবার আমরা ইলেকশনের কাজে সব ব্যস্ত, আবার ওই ইটভাটাগুলো চালু হয়েছে। গত জানুয়ারি মাসে বায়ু দূষণে আমরা 4 বার শীর্ষে চলে গেছি। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে আমলাতন্ত্র। মানুষের সমস্যার ব্যাপারে আমলারা উদাসীন, তারা শুধু নিজেদের সুবিধার কথা চিন্তা করেন। আমি নিজে আপনারা জানেন সরকারের সচিব ছিলাম। আমাদের আমলাতন্ত্র একটা জগদ্দল পাথরের মতো, এটা জনগণের বুকে বসে আছে, চেপে বসে আছে, কিছুই করা যায় না এখানে। এবং কোনো রকম মানবিক দায়িত্ববোধ আমাদের এই আমলাতন্ত্রের নাই, কারণ তারা এটা পরিবর্তন চান না। কারণ তারা চান যে তাদের যে সুযোগ সুবিধা, পে স্কেল, এগুলো বাড়াতে হবে, তাদের দুর্নীতির সুযোগ বাড়াতে হবে, কিন্তু সাধারণ মানুষ যে গোল্লায় যাক এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। উপদেষ্টা আরও বলেন, এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে 60 ঘন্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক। ড্রাইভিং লাইসেন্সে আর কোনো কমিটি থাকবে না, যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই লাইসেন্স পাবে। 60 ঘন্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক, সেখানে আপনাকে গাড়ি চালানো শেখানো হবে। শারমিন পুতুল, এখন, ঢাকা। আসলের একটি বাসাবাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে 4 জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত 9:30টার দিকে ইসলামনগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, 4তলা বাড়ির 2য় তলায় একটি ইউনিটে গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। দগ্ধ হন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবান রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ আরও এক যুবক। দগ্ধদের দ্রুত উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ভারতের মহারাষ্ট্রে বিমান বিধ্বস্তে মারা গেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এ সময় প্রাণ হারিয়েছেন তার নিরাপত্তা কর্মী, 4 পাইলট সহ আরও 4 জন। সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল 8টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করা ছোট বিমানটি 1 ঘন্টা পর অবতরণের চেষ্টার সময় বারামতি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। এতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ঘটনাস্থলের ফুটেজ থেকে দেখা যায় আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উঠছে। বিমানের ছিন্ন ভিন্ন ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবতরণের চেষ্টার সময় কী ধরনের ত্রুটি দেখা দিয়েছিল তা স্পষ্ট নয়। স্থানীয় সংস্থাগুলো জানিয়েছে, নির্বাচন সামনে রেখে অজিত পাওয়ার বেশ কয়েকটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল তার। যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধের নৌবহর আর্মাদা ইরানের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে চলমান অস্থিরতা নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। আইওয়া অঙ্গরাজ্যে দেয়া এক ভাষণে ট্রাম্প বলেন, আরেকটি মার্কিন রণতরী আর্মাদা ইরানের দিকে যাচ্ছে। তার আশা, তেহরান শিগগিরই ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে আসবে। এরই মধ্যে পারস্য উপসাগরে অবস্থান করছে আগের একটি যুদ্ধ নৌবহর এবং মার্কিন যুদ্ধ বিমান বহনকারী জাহাজ আব্রাহাম লিঙ্কন সহ কয়েকটি রণতরী। সূচি পরিবর্তনের পর এবার বিরতিতে যাচ্ছে নারী ফুটবল লিগ। সময়সীমা বৃদ্ধি পাওয়ায় ক্যাম্পে থাকা ফুটবলারদের নিয়ে চিন্তিত দলগুলো। জাতীয় দলের ক্যাম্প অনূর্ধ্ব নারী 19 সাফ চ্যাম্পিয়নশিপের কারণে লিগ বিরতির সিদ্ধান্ত মেনে নিয়েছে ক্লাবগুলো। প্রতিবেদনে বিস্তারিত। এভাবেই লোকাল বাসে করে নারী ফুটবল লিগ খেলতে আসছেন জাতীয় দলে খেলা ফুটবলাররা। শুধু তাই না, ম্যাচ খেলে নারী লিগে অংশ নেওয়া ফুটবলাররা রিকশায় করে যাচ্ছেন যে যার মতো করে। দৃশ্যগুলো একদিনের নয়, পুরো নারী ফুটবল লিগেই এমন চিত্র দেখা গিয়েছে। দীর্ঘ বিরতির পর 11 দল নিয়ে শুরু হলেও নারী লিগের দলগুলোর পেশাদারিত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এর মধ্যে ব্যতিক্রমও রয়েছে। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, আগামী আসর থেকে নারীদের নিয়ে আয়োজন করা হবে 2 স্তরের ফুটবল লিগ। এবছর আমরা 2 টায়ার লিগ করব, এটা আইভ ডিসাইডেড যে আপনার মোস্ট লাইকলি এই লিগ থেকে যে টপ 6টা দলকে নিয়ে আমরা একটা করব টায়ার 1, যাদের আপনি দেখেন যাদের এই ফ্যাসিলিটিগুলি অনেক ভালো না হলো আছে, মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আছে। আর উই উইল মেক এ WFL 2, যেখানে বাকি সব ক্লাব, স্পেশালি একাডেমিক ক্লাবগুলি যাদের হয়তো ওই আয়োজন করাগুলির সামর্থ্য নাই, বাট দে অলসো ডিজার্ভ টু প্লে, আমাদেরকে তাদের সুযোগটা দিতে হবে।
এদিকে সূচি পরিবর্তনের পরও ঠিক সময় শেষ করা যাচ্ছে না এবারের নারী ফুটবল লিগ, যে কারণে জটিলতায় পড়েছে বেশিরভাগ ক্লাব। এখন যখন এইটা বেড়ে গেছে, টাইমটা বেড়ে গেল, নিশ্চয়ই আমাদের সব কিছুই বেড়ে যাবে। আগে যেমন খরচ ছিল যেটা, তার প্রায় 1.5 গুণ খরচ হয়ে যাবে এখন। এই জন্যই আমরা অনেকটাই বিপদে আছি। এটা কি কোনো ক্ষতিপূরণ? 50,000 টাকা যদি দেয়, আমাদের কত প্রতিদিন আমাদের খরচ আছে 20,000 টাকা। এত কিছুর পরও মেয়েদের খেলার সুযোগ তৈরি হওয়ায় এবারে নারী লীগ নিয়ে আশা দেখছেন সংশ্লিষ্টরা। এশিয়ান কাপের জন্য করা ক্যাম্পে নারী লীগ থেকে 2 থেকে 3 জন ফুটবলারকে ডাকতে পারেন পিটার বাটলার, এমনটাই জানিয়েছেন বাফুফে সহ সভাপতি। এই লিগ থেকে উনি বোধহয় 2 না 3টে প্লেয়ারকে হি হ্যাজ আইডেন্টিফাইড। রেজাউল করিম, এখন, ঢাকা। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।